আমার ছোটবেলাটা খুব একটা সুখের ছিল না। বলা যায় অনেক কষ্টের মধ্য দিয়েই আমি বড় হয়েছি। বলা যায় আমার জীবনে কোনো স্বাধীনতাই ছিল না। আমি ছিলাম ভীষণ কনজারভেটিভ পরিবারের একটি মেয়ে। আমার নিজের একটা ফোন ছিল না। আমার মা একদিন তার ফোনটা বাসায় রেখে বাইরে গিয়েছিল। ওই মুহূর্তে তার ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। আমি কলটা রিসিভ করেছিলাম। ফোন রিসিভ করে আমি সালাম দিয়ে বললাম, "আমার আম্মু তো এখন বাসায় নেই। আপনি পরে কল দিবেন।" তখন সে বলল, "আমি তো তোমাকেই কল দিয়েছি।" আমি বললাম, "আমাকে কল দিয়েছেন মানে? আপনি আমাকে চেনেন?" সে বলল, "হ্যাঁ।" তখন বললাম, "আপনি এই নাম্বার পেয়েছেন কোথায়? এটা তো আমার ফোন না, এটা আমার মায়ের ফোন।" এখান থেকেই আমাদের সম্পর্কের সূত্রপাত। সে মাঝে, মাঝে আমাকে কল দিত। আমি আমার মায়ের অগোচরে তার সাথে কথা বলতাম। তার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। সে আমাকে অনেক সাপোর্ট করত। যেই সাপোর্ট আমি আমার পরিবার থেকে পেতাম না। তার সাথে আমি অনেক কথা শেয়ার করতে পারতাম। যেটা আমি আমার মাকেও বলতে পারতাম না। এভাবে দেখতে, দেখতে কিছুদিন পার হয়ে যায়। তখন আমি মনে, মনে ভাবলাম, আচ্ছা আমার মনে হয় ওই লোকটার সাথে কথা বলাটা ঠিক হচ্ছে না। কারণ এটা যদি আমার পরিবারের মানুষ জেনে যায়, তাহলে আমাকে অনেক মারধর করবে। এই ভেবে, ভেবে আমি তার সাথে অনেকদিন কথা বলিনি। এরপর একদিন আমি স্কুলে গিয়ে আমার এক বান্ধবীর ফোন দিয়ে তাকে কল দেই। তাকে আমি সব কথা খুলে বলি, আমার পরিবার সম্পর্কে বলি। তাকে এটাও বলি যে, "আপনি আমাকে আর কল দিবেন না। কারণ আপনি আমাকে কল দিচ্ছেন, আমি আপনার সাথে কথা বলছি। এটা যদি আমার পরিবারের কেউ জেনে যায়, তাহলে আমাকে মারধর করে আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার বাবা-মায়ের আমাকে নিয়ে অনেক স্বপ্ন। তাই আপনার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না।" আমার কথা শুনে সে আমাকে বলল, সে আমাকে বিয়ে করতে চায়। তখন আমি বললাম, "এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।" এভাবে দেখতে, দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। এরপর একদিন গ্রাম থেকে আমার খালাতো বোন আমাদের বাসায় বেড়াতে আসে। সে আসার পরে আমি আমার এই কথাটা তার সাথে শেয়ার করলাম। জানি না আমার খালাতো বোন কিসের প্রতিশোধ নিয়েছে আমার উপরে বা আমার প্রতি তার কিসের ক্ষোভ ছিল আমি সেটা একদমই জানি না। সে আমার সব কথা শুনে ওই ছেলেটাকে সরাসরি আমার বাসায় ডেকে আনে এবং আমার পরিবারকে জানায় যে ওই ছেলেটা নাকি তার দেবর। যাই হোক, তখন আমার মায়ের সাথে আমার খালাতো বোন আমার বিয়ের ব্যাপারে সবসময় কথা বলতে থাকে। এবং বলে যে ওই ছেলেটা খুব ভালো, যেন আমার মা ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দেয়। এতদিনে ওই ছেলেটা আমার মায়ের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করেছে। এতদিনে আমার মা ওই ছেলেটার সাথে কথা বলে তার পরিবারের সবকিছু জেনে নিজে, নিজে খোঁজ খবর নেয় এবং মা জানতে পারে যে ওদের পরিবারটা ভালো। তখন মা আমাকে ওর সাথে বিয়ে দিতে রাজি হয়। মা আমাকে নিয়ে একদিন কাজী অফিসে যায়। কিন্তু এই বিয়েটা করতে আমি একদমই রাজি ছিলাম না। আমার বাবা এই বিয়ে সম্পর্কে কিছুই জানতো না। সেদিন কাজী অফিসেই আমাদের বিয়েটা হয়। বিয়ের পরে আমি আমার মায়ের সাথে আমাদের বাড়িতে চলে আসি। আর আমার স্বামী তাদের বাড়িতে চলে যায়। কথা ছিল আমার ইন্টার পাসের পর তারা আমাকে তুলে নিবে। কিন্তু বিয়ের ঠিক ২ মাস পরে তারা আমাকে তুলে নেয়ার জন্য আমার মায়ের মাথা খারাপ করে দিচ্ছিল। তখন আমার মা বলল, "এই মুহূর্তে আমরা আমাদের মেয়েকে তুলে দিতে পারছি না। প্রথমত ওর পরীক্ষা, দ্বিতীয়ত ওর বাবা ওর বিয়ের সম্পর্কে এখনো জানে না। যদি এই ঘটনাটা বাবা জেনে যায়, তাহলে মায়ের সাথে বাবার কোনো সম্পর্ক থাকবে না, প্লাস আমার জীবনটাও শেষ হয়ে যাবে।" কিন্তু তারা কোনো কথাই শুনল না। তারা আমাকে নিতে চায় এবং তারা আমাকে নিবেই। এর এক পর্যায়ে বাধ্য হয়ে মা বাবাকে সব কথা খুলে বলে। আমার বাবা এইসব শুনে এতটাই কষ্ট পেয়েছে যে ৭ দিন সে না খেয়েছিল এবং সে খুব অসুস্থ হয়ে যায়। তখন এক প্রকার বাধ্য হয়ে আমার বাবা ওই ছেলের সাথে নতুন করে আমাকে বিয়ে দেয়। বিয়ের পরে যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি, আমার পুরো জীবনটাই বদলে গেল। শ্বশুরবাড়িতে আমাকে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সারাদিন তাদের ননস্টপ কাজ করতে হতো। আর রাতের বেলা স্বামী সারারাত আমাকে ঘুমাতে দিত না। সারারাত সে তার চাহিদা মেটাতো। আমার স্বামী তার কথা না শুনলে আমাকে প্রচুর মারধর করত। সে কখনো, কখনো আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করত। যেটা আমি তাকে বারণ করলে সে আমাকে খুব মারধর করত, গালাগালি করত। শ্বশুরবাড়িতে সবার থেকে আমি নির্যাতিত হতাম। তাদের বাসায় কাজ করতে, করতে আমি অসুস্থ হয়ে যেতাম। তখন আমাকে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিত। বাবার বাড়িতে এসে আমি যখন একটু সুস্থ হতাম, তখন আমার মা আমাকে আবার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিত। মা আমাকে বলত, "তোমার যেহেতু এখানে বিয়ে হয়ে গেছে, তোমাকে সংসার করতেই হবে। তুমি যদি তোমার শ্বশুরবাড়ি থেকে চলে আসো, তাহলে তোমার বাবা আমাকে রাখবে না।" এর কিছুদিন পর আমি বেবি কনসিভ করে ফেলি। আর এই কথাটা শুনে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বলে আমি যেন এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। কিন্তু আমার মা চায় যে আমি যেন এই বাচ্চাটাকে রেখে দেই। এভাবে করতে, করতে ৫ টা মাস পার হয়ে যায়। তখন একদিন আমার স্বামী জোর করে আমাকে হসপিটালে নিয়ে যায় বাচ্চাটাকে নষ্ট করার জন্য। কিন্তু ডাক্তার জানায় যে অলরেডি ৫ মাস হয়ে গেছে, এখন আর এই বাচ্চাটাকে কিছুই করা যাবে না। বাধ্য হয়ে আমাকে বাচ্চাটাকে রাখতে হচ্ছে। তখন হাসপাতাল থেকে আমাকে আমার স্বামী আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। আমি আমার বাচ্চাটাকে জন্ম দিয়েছিলাম বাবার বাড়িতেই। বাচ্চাটা পৃথিবীতে আসার পর আমি আমার বাবা-মায়ের সাথে অনেক করে বললাম যে, "আমি আর ওখানে যাব না। আমি আর সংসার করব না।" তখন আমার মা আমাকে বোঝালো যে, "তুমি শেষবারের মতো যাও, সংসার করো।" এরপর যখন বাচ্চা নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে যাই, সেখানে গিয়ে সারাদিন বাসার কাজ তো করতেই হতো।
তাছাড়া একটা ছোট বাচ্চাকে লালন পালন করাও তো এত সহজ না। তার উপরে আমার স্বামীর অত্যাচার। এভাবে আমার দিনগুলো খুব খারাপভাবে পার হচ্ছিল। আমার বাচ্চাটা হয়েছিল নরমাল ডেলিভারির মাধ্যমে। যার কারণে আমি আর আগের মতো দেখতে সুন্দর ছিলাম না। এতে করে আমার স্বামী আমাকে অনেক কথা শোনাতো, আমাকে মারধর করত। এভাবেই সংসারটা করে যাচ্ছিলাম। এর মাঝে হঠাৎ করে আমার বাবা মারা যায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই সংসারটা আমি আর করব না। আমি আমার বাবার বাড়িতে গিয়ে মায়ের সাথে থাকব। যখন আমি আমার বাবার বাড়িতে এসে থাকতে শুরু করি, তখন আমার স্বামী অনেকটাই পরিবর্তন হয়ে যায়। সে আমার খোঁজ খবর নেয়, আমাদের বাড়িতে এসে থাকে, আমার বাচ্চার খোঁজ খবর নেয়। আমি ভেবেছি হয়তো মানুষটা ঠিক হয়ে গেছে। কিন্তু তার পরিবার কিছুতেই চাচ্ছিল না আমাদের দুজনের সংসারটা টিকে থাকুক। তারা চাচ্ছিল আমাদের যেন ডিভোর্স হয়ে যায়। কিন্তু আমি চাচ্ছিলাম আমার স্বামীর সংসার করতে। এর মাঝে আমার স্বামী সিদ্ধান্ত নেয় সে বিদেশে চলে যাবে। কিন্তু আমি তখন ভাবলাম, সে যদি বিদেশে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমার বাচ্চাটার কি হবে? এর কিছুদিন পর আমি আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়ে বিষয়টা বলি যে, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন সংসারটা করতে দিবে না। তখন তারা বলে যে এটা তারা মীমাংসা করে দিবে। এর ঠিক ১ সপ্তাহ পর তারা একটা সালিসির ডেট দেয়। সেদিন সালিসিতে আমার স্বামী এবং তার পরিবার জানায় যে তারা আমাকে আর নিবে না। আমাকে আমার স্বামী ডিভোর্স দিবে। এরপর আমাদের ডিভোর্সটা হয়ে গেল। আমার বাচ্চার কোনো ভরণ-পোষণও সে দিচ্ছে না। প্লাস আমার কাবিনের টাকাটাও সে দেয়নি। আর এই ডিভোর্সের খবরে আমি খুব ভেঙে পড়েছিলাম। কারণ এই মানুষটার জন্য আমি কি না করেছি। কত অত্যাচার সহ্য করেছি। তবুও আমি আমার সংসারটাকে ধরে রাখতে চেয়েছিলাম। যাই হোক, এর ঠিক ১ বছর পরে দেখে শুনে মা আমাকে আবার বিয়ে দেয়। আমার বর্তমান স্বামী আমাকে খুব ভালোবাসে। তার হয়তো অনেক বেশি অর্থ সম্পদ নেই। কিন্তু সে আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তবে আমি এখনো তাকে মন থেকে মেনে নিতে পারিনি। মানুষটা আমাকে এতটা ভালোবাসে, তারপরেও আমার কষ্ট হয়। আমার অতীতকে আমার খুব মনে পড়ে। আর এটা নিয়ে সে খুব কষ্ট পায়, আমি বুঝতে পারি। কিন্তু আমি তাকে আমার কষ্টটা বোঝাতে পারি না। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার বর্তমান স্বামীকে নিয়ে খুব ভালো থাকতে পারি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। সত্যি, জীবন নাটকের থেকেও নাটকীয়। কেউ যদি একবার বিশ্বাস ভেঙে দেয়, তারপর অন্য কাউকে বিশ্বাস করতেও অনেক কষ্ট হয়ে যায়।